এটি একজন সাধারণ কৃষকের গল্প, যে প্রাসাদের মাঝখানে মাটির ঘর তৈরি করেছিল এবং কেন স্বয়ং বাদশাহ প্রতি রাতে তার ঘরে আসতে শুরু করেছিলেন। তো চলুন, কল্পনার ডানায় ভর করে আমার সাথে এমন এক যুগে ফিরে যাই, যেখানে অনেক পুরনো সময়ের কথা। এক জাঁকজমকপূর্ণ সালতানাত ছিল, যা তার আকাশচুম্বী প্রাসাদ, সোনায় মোড়ানো দেওয়াল এবং মার্বেল পাথরের সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল। এই সালতানাতের এক প্রান্তে এক সাধারণ কৃষক বাস করত। তার নাম রহমান মিয়া। রহমান মিয়ার অবস্থা ছিল খুবই সাধারণ। কঠোর পরিশ্রমে তার হাতে কড়া পড়ে গিয়েছিল, কিন্তু তার মন ছিল একদম পরিষ্কার। কারো প্রতি কোনো হিংসা বা বিদ্বেষ ছিল না। মুখে সবসময় সন্তুষ্টির হাসি লেগে থাকত, জীবন যত কঠিন পরীক্ষায় নিক না কেন। রহমান মিয়া সালতানাতের বাইরের এলাকায় নিজের ছোট্ট জমিতে চাষাবাদ করত। তার ধৈর্যশীল স্ত্রী নূরা বিবির সাথে কোনো মতে দিন কেটে যেত। কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। এক অতি প্রাচীন ওসিয়াতনামা অনুযায়ী, যা রহমান মিয়ার পূর্বপুরুষরা কয়েক প্রজন্ম আগে করেছিলেন, তিনি উত্তরাধিকার সূত্রে এক অদ্ভুত জমির টুকরো পেলেন। এই জমিটি ছিল রাজধানী শহরের একেবারে মাঝখানে, ঠিক নবাবদের গলিতে। এমন এক এলাকা যেখানে শুধু ধনী, উজির এবং অভিজাত লোকেরা বিশাল সব অট্টালিকায় থাকত। এই জমির টুকরোটি ছিল পাথুরে, অনুর্বর এবং জনমানবহীন। সময়ের আবর্তে এটি প্রাসাদের মাঝখানে এমনভাবে রয়ে গিয়েছিল, যেন কোনো সুন্দর চেহারায় একটি দাগ। রহমান মিয়া কখনো ভাবেননি যে এই জমি নিয়ে কী করবেন। তিনি তার গ্রামেই খুশি ছিলেন। কিন্তু কথায় আছে, বাতাস সবসময় সেদিকে বয় না যেদিকে নৌকা চালাতে হয়। সালতানাতে এক লোভী উজির ছিল, জালাল খান শাহ। এই উজিরের হাবেলি ছিল ঠিক রহমান মিয়ার জমির পাশেই। ওই পাথুরে জমির দৃশ্য উজির সাহেবের চোখে খুব খচখচ করত। তার শান শওকতে ভরা জীবনে এটি একটি কাঁটার মতো বিদ্য। একদিন জালাল খান শাহ তার সিপাহীদের রহমান মিয়ার গ্রামে পাঠালো এবং খুব কম দামে জমিটি কেনার প্রস্তাব দিল। রহমান মিয়া বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করলেন। হুজুর, এই জমি আমার পূর্বপুরুষদের আমানত। এটি বিক্রিও হয় না, কেনাও যায় না, শুধু এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে হস্তান্তরিত হয়। উজিরের রাগ ৭ আসমানে পৌঁছে গেল। সে সিদ্ধান্ত নিল যে এই কৃষককে এমন শিক্ষা দেবে যা সে সারা জীবন মনে রাখবে। তারপর এক অন্ধকার রাতে হঠাৎ রহমান মিয়ার ফসলে আগুন লেগে গেল। তাদের কাঠের ঘর পুড়ে ছাই হয়ে গেল। কিছুই বাকি রইল না। রহমান মিয়া আর নুরা বিবি ছাইয়ের স্তূপের সামনে দাঁড়িয়েছিলেন। সব শেষ হয়ে গিয়েছিল, ঘর, ফসল, জীবিকার উৎস। এখন এই দুনিয়ায় তাদের কাছে শুধু রাজধানীর সেই পাথুরে জমিটুকুই বাকি ছিল। রহমান মিয়া তার বাকি থাকা জিনিসপত্র গুছিয়ে নিলেন এবং আত্মবিশ্বাসী কণ্ঠে স্ত্রীকে বললেন, নুরা, পৃথিবী আমাদের জন্য ছোট হয়ে এসেছে। এখন আমাদের থাকার জন্য শুধু আমাদের পূর্বপুরুষদের সেই শহরের জমিটুকুই আছে। চলো সেখানে যাই এবং নতুনভাবে শুরু করি। যখন রহমান মিয়া রাজধানীতে পৌঁছলেন, তখন এক বিশাল ধাক্কা লাগল। নিজেদের ছেঁড়া পোশাকে তারা সোনার পালকি এক নবাবদের মাঝখানে দাঁড়িয়েছিলেন। মানুষ তাদের তুচ্ছতাচ্ছিল্যে নজরে দেখছিল। তারা তাদের সেই পাথুরে জমিতে পৌঁছলেন, যা উজির জালাল খান শাহর হাবেলির ঠিক পাশেই ছিল। এখন সমস্যা হল যে তাদের কাছে প্রাসাদ তো দূরের কথা, একটি সাধারণ বাড়ি বানানোরও টাকা ছিল না। তাহলে রহমান মিয়া কি করলেন? তিনি হার মানলেন না। কোমর বেঁধে কাজে নেমে পড়লেন। দূরবর্তী নদীর কিনারা থেকে মাটি ও খড় সংগ্রহ করতে শুরু করলেন। দিনের পর দিন রহমান মিয়া নিজের পিঠে মাটি ও খড় বয়ে আনতে থাকলেন। এক অদ্ভুত ধৈর্য ছিল তার মধ্যে। নুরা বিবিও তাকে সাহায্য করতে থাকলেন। ধীরে ধীরে প্রাসাদের গলিতে এক বিচিত্র ইমারত মাথা তুলে দাঁড়াতে লাগল। এটি কোনো প্রাসাদ ছিল না, ছিল ছোট্ট একটি মাটির ঘর। ছাদ ছিল খেজুরের পাতা দিয়ে তৈরি, জানালাগুলো ছিল ভাঙাচোরা কাঠের। সাদা মার্বেল আর সোনার কারুকাজের মাঝখানে এই দৃশ্যটি একদম বেমানান লাগছিল। জালাল খান শাহ তো রাগে পাগল হওয়ার দশা। যখন সে তার জাঁকজমকপূর্ণ হাবেলির দেয়াল ঘেঁষে এই মাটির ঝুপড়িটি দেখল, তার মনে হলো যেন কেউ তাকে চরম অপমান করেছে। এটা কিভাবে সম্ভব? একটা নোংরা কৃষক আমার পাশে থাকবে? সে রাজকীয় প্রাসাদের সৌন্দর্য নষ্ট করে দিয়েছে। উজির তৎক্ষণাৎ বাদশার দরবারে পৌঁছল। কান্নাকাটি করতে করতে ভেতরে ঢুকে বলল, জাহাপনা, শহরের ওপর বিপদ নেমে এসেছে। এক পাগল লোক উজিরদের গলিতে মাটির স্তূপ বানিয়ে রেখেছে। প্রতিবেশী সালতানাতের দূতরা আমাদের সালতানাতের গৌরবের কথা শুনে হাসাহাসি করছে। এই ব্যক্তি আপনার শান শওকতকে চ্যালেঞ্জ করছে এবং শহরের সৌন্দর্য নষ্ট করছে। বাদশার খুব রাগ হল।
তিনি তার সালতানাতের শান আর লোক দেখানো আভিজাত্যের খুব খেয়াল রাখতেন। তৎক্ষণাৎ হুকুম জারি করলেন, কাল সকালে এই ঘর মালিকসহ গুড়িয়ে দেওয়া হোক এবং এই কৃষককে শহরের দেয়ালের বাইরে চিরতরের জন্য বের করে দেওয়া হোক। খবরটি সন্ধ্যার সময় রহমান মিয়ার কাছে পৌঁছল। তিনি তার মাটির ঘরে নুরা বিবির সাথে বসেছিলেন। দুজনেই ভয়ে আর ঠান্ডায় কাঁপছিলেন। রহমান মিয়া চোখে জল নিয়ে বললেন, আমরা যা করার করেছি, হালাল পরিশ্রমে এই ঘর বানিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে শক্তি আর সম্পদের আওয়াজ সত্যের আওয়াজের চেয়ে অনেক বেশি জোরালো। কাল এই ছাদ আমাদের মাথার ওপর ভেঙে ফেলবে। রাতের অন্ধকার নেমে এলো। শহরের ওপর গভীর নীরবতা বিরাজ করছিল। সবাই ঘুমিয়ে পড়লেও বাদশার চোখে ঘুম ছিল না। হঠাৎ এক তীব্র অস্থিরতা তাকে ঘিরে ধরল। ওদিকে রহমান মিয়াও জেগেছিলেন, নিজের ভাগ্যের জন্য অপেক্ষা করছিলেন। অস্থিরতা আর কৌতূহলের বশে বাদশাহ সিদ্ধান্ত নিলেন যে তিনি ছদ্মবেশে সাধারণ মানুষের পোশাকে বের হবেন এবং নিজের চোখে এই কুৎসিত দৃশ্যটি দেখবেন, যা সকাল হলে সিপাহীরা ধুলোয় মিশিয়ে দেবে। বাদশাহ চললেন। দেহরক্ষীরা কিছুটা দূরে সাথে ছিল। উজিরদের গলিতে পৌঁছলেন। সেখানে ছিল উঁচু নুচু প্রাসাদ, অন্ধকারে ডুবে থাকা সত্ত্বেও যা ছিল বিষণ্ণ ও প্রাণহীন। আর মাঝখানে ছিল সেই ছোট্ট মাটির ঘর, যার ফাটল দিয়ে হালকা আলো বাইরে আসছিল। বাদশাহ মাটির ঘরের দিকে এগিয়ে গেলেন। ভাবলেন শেষবারের মতো তাচ্ছিল্যের নজরে দেখে নেবেন। কিন্তু যেই তিনি সেই সাধারণ মাটির দেয়ালের কাছে পৌঁছলেন, তার পা যেন আটকে গেল। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল। এটি কোনো রূপ ছিল না, না ছিল কোনো শব্দ, বরং এটি ছিল এক অদ্ভুত সুগন্ধ, যা ঝুপড়ির জানালা দিয়ে বাইরে আসছিল। এমন সুগন্ধ বাদশাহ সারা জীবনে কখনো নেননি। তার দুশ্চিন্তায় ভরা শরীর হঠাৎ শিথিল হয়ে গেল। বহু বছর পর প্রথমবারের মতো তিনি এক মধুর ঘুমের আবেশ অনুভব করলেন। চোখের পাটা ভারী হয়ে আসতে লাগল। বাদশাহ ভাঙাচোরা জানালার আরও কাছে গেলেন জানার জন্য যে গরিবের ঘর থেকে বের হওয়া এই জাদুটি কি। তখনই একটি বাক্য কানে এল। রহমান মিয়ার প্রশান্ত কণ্ঠস্বর শোনা গেল। তিনি তার স্ত্রীকে বলছিলেন, যে নীরবে কাঁদছিল, নুরা, চোখে জল মুছে ফেল। উজিরের কাছে প্রাসাদ আছে, রক্ষী বাহিনী আছে, সোনা আছে, কিন্তু প্রিয়তমা, তার কাছে সেটি নেই যা আমাদের কাছে আছে। সে রেশমের বিছানায় শয় এবং নিজের সম্পদ হারানোর ভয়ে অস্থির থাকে। আমরা চাটাইয়ে শুই, কিন্তু আমাদের কাছে হারানোর কিছু নেই। মনের শান্তি, এটি এমন এক মুকুট যা বাদশাহ কিনতে পারেন না। এই কথাগুলো যেন বজ্রের মতো বাদশাহর মনে আঘাত করল। তিনি, যিনি পুরো সালতানাতের অধিপতি ছিলেন, বছরের পর বছর ধরে অনিদ্রা রোগে ভুগছিলেন। তেতো ওষুধ ছাড়া তার ঘুম আসত না। আর এখানে একজন লোক ছিল যার ঘর কাল সকালে ভেঙে ফেলা হবে, অথচ সে মনের শান্তির কথা বলছিল। বাদশাহ নিজেকে আর সামলাতে পারলেন না। আলতো করে দরজায় টোকা দিলেন। রহমান মিয়া দরজা খুলে দেখলেন, এক ব্যক্তি মুখ ঢাকা অবস্থায় চাদর জড়িয়ে দাঁড়িয়ে আছেন, তবে তাতে রাজকীয় কোনো চিহ্ন ছিল না। রহমান মিয়া ভাবলেন, হয়তো কোনো পথচারী বা সওদাগর মহল্লায় রাস্তা হারিয়ে ফেলেছেন। পরিষ্কার মনে হেসে বললেন, আসুন, সন্ধ্যার মেহমান। আমাদের ঘর ছোট হতে পারে, কিন্তু মন অনেক বড়, সবার জন্য জায়গা আছে। বাদশাহ ভেতরে এলেন। শক্ত মেঝের উপর বসলেন, যেখানে পুরনো ছাগলের চামড়া বিছানো ছিল। রহমান মিয়া গরম ভেষজ চায়ের পেয়ালা এগিয়ে দিলেন। এই অদ্ভুত সুগন্ধ এটি থেকেই আসছিল। বাদশাহ ছদ্মবেশে জিজ্ঞেস করলেন, এটি কিসের পানীয়, আর তোমার ঘরের সুগন্ধে এমন কি আছে যা মনের শান্তি দেয়? রহমান মিয়া জবাব দিলেন, এটি বুনো পুদিনা আর বুনো ফুলের শরবত। আমরা নিজ হাতে এটি চাষ করি। এতে আল্লাহর জিকির মিশে আছে, শুকরিয়া মিশে আছে এবং সত্য তবাক্কুল মিশে আছে। আমরা এটি শুধু তৃষ্ণা মেটানোর জন্য পান করি না, সারাদিনের দুঃখ ধুয়ে ফেলার জন্য পান করি। বাদশাহ প্রথম চুমুক দিলেন। অদ্ভুত এক উষ্ণতা তার শিরায় শিরায় বয়ে গেল, যেন কাঁধের থেকে পাহাড়ের বোঝা নেমে গেল। অনেক দিন পর প্রথমবারের মতো তার চোখের পাতা প্রাকৃতিকভাবে ভারী হয়ে এল। বসে বসেই তিনি গভীর ঘুমে তলিয়ে গেলেন। সকালের আজান পর্যন্ত বাদশাহ ঘুমালেন। রহমান মিয়া আর নুরা বিবি নামাজের জন্য উঠলে মেহমানকে গভীর ঘুমে দেখলেন। তারা তাকে সেভাবেই থাকতে দিলেন। যখন সূর্যের প্রথম কিরণের সাথে বাদশাহর চোখ খুলল, তিনি অবাক হয়ে গেলেন। সারা রাত কোনো দুঃস্বপ্ন ছাড়া, কোনো ওষুধ ছাড়া, কোনো দেহরক্ষী ছাড়াই তিনি ঘুমিয়েছেন। তার এমন সতেজতা আর শক্তি অনুভব হচ্ছিল, যা যৌবনে হতো। বাদশাহ রহমান মিয়ার দিকে তাকালেন, যিনি বিষণ্ণ মনে ঘর ভাঙা সিপাহীদের অপেক্ষা করছিলেন। নিজের পরিচয় প্রকাশ না করে বাদশাহ বললেন, শোনো,
তুমি আমাকে এমন এক মূল্যবান জিনিস ফিরিয়ে দিয়েছ যা আমি হারিয়ে ফেলেছিলাম। আজ তোমার ঘর ভাঙা হবে না, তোমার কোনো ক্ষতি হবে না। তারপর বাদশাহ রহমান মিয়ার হাতে একটি টাকার থলি দিলেন এবং দ্রুত সেখান থেকে চলে গেলেন যাতে কেউ দেখে না ফেলে। দেহরক্ষীরা এলো ঘর ভাঙার সরঞ্জাম নিয়ে। উজির জালাল খান শাহ তার হাবেলির বারান্দায় দাঁড়িয়ে হাত কোচলাচ্ছিলেন আর খুশি হচ্ছিলেন। কিন্তু হঠাৎ রাজপ্রাসাদ থেকে এক দূত হাঁপিয়ে হাঁপিয়ে দৌড়ে এলো এবং রক্ষী বাহিনীকে চিৎকার করে বলল, তৎক্ষণাৎ রাজকীয় হুকুম, এই ঘর ভাঙা কঠোরভাবে নিষিদ্ধ। মালিককে নিরাপত্তা দেওয়া হোক, তাকে কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে না। উজির জালাল খান শাহ থমকে গেল। এটা কিভাবে হল? বাদশাহ খবর পেলেন কিভাবে? আর তিনি তার সিদ্ধান্ত কেন বদলে ফেললেন? পরের দিনগুলোতে উজির পরিস্থিতির ওপর গভীর নজর রাখল এবং এক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করল যা তার সন্দেহ আর উন্মাদনা বাড়িয়ে দিল। প্রতি রাতে মাঝরাতের পর এক মুখোশধারী ব্যক্তি আসত। সে রহমান মিয়ার ঝুপড়িতে ঢুকত, কয়েক ঘণ্টা থাকত এবং ভোরের আগে চলে যেত। উজির কি করে জানবে যে এই মুখোশধারী ব্যক্তিটি খোদ বাদশাহ ছিলেন, যিনি এখন প্রতি রাতে লুকিয়ে আসতেন যাতে শাসনের দায়িত্ব থেকে দূরে ওই বিচিত্র শরবত পান করতে পারেন এবং মাটির ওই ঘরের নীরবতায় কয়েক ঘণ্টা শান্তিতে ঘুমাতে পারেন, যে শান্তি তার জাঁকজমকপূর্ণ প্রাসাদেও জুটত না? উজির জালাল খান শাহের মনে হিংসা আর সন্দেহের আগুন জ্বলে উঠল। সে ভাবল হয়তো রহমান মিয়া কোনো জাদুকর অথবা সালতানাতের শত্রুপক্ষের কোনো গোয়েন্দা, যে গোপনে তার নেতাদের সাথে মিলে শাসন ক্ষমতা দখলের চক্রান্ত করছে। উজির মনে মনে এক চাল চালল। বাদশাহ যখন ঘর ভাঙতে নিষেধ করেছেন, আমি তা ভাঙব না, কিন্তু এই কৃষককে এমন শিক্ষা দেব যে সে নিজেই চাইবে যেন তার ঘর তার মাথার ওপর ভেঙে পড়ে। এক হাড় কাঁপানো শীতের রাত। বাদশাহ ছদ্মবেশে ঝুপড়ির ভেতর বসেছিলেন। রহমান মিয়ার সাথে প্রজাদের অবস্থা নিয়ে কথা বলছিলেন। ঠিক ওই সময় উজির জালাল খান শাহ অন্ধকারে কিছু ভয়ঙ্কর ভাড়াটে সিপাহী নিয়ে ওত পেতে বসেছিল। উজির ঝুপড়ির পেছনের জানালার কাছে এলো। পকেট থেকে একটি ছোট উজ্জ্বল জিনিস বের করল। এটি ছিল বাদশার খাস আংটি, যা উজির চালাকি করে প্রাসাদ থেকে চুরি করেছিল। তার ইচ্ছে ছিল এই আংটি রহমান মিয়ার জিনিসের ভেতর লুকিয়ে রাখা এবং তারপর তার ওপর রাজকীয় চুরির অপবাদ দেওয়া। কিন্তু উজির রহমান মিয়ার একটি বাক্য শুনল যা তিনি ছদ্মবেশী বাদশাকে বলছিলেন। সেটি শুনে উজিরের হাত কেঁপে গেল। আংটিটি ঝুপড়ির ভেতরে পড়ার বদলে বাইরে পড়ে গেল এবং টুং করে শব্দ হল। বাদশাহ আর রহমান মিয়া দুজনেই শব্দের দিকে তাকালেন। বাদশাহ দেখলেন অন্ধকারে কারো ছায়া পালিয়ে যাচ্ছে। বাদশাহ ঘাবড়ে গিয়ে উঠে বললেন, কেউ আমাদের ওপর নজর রাখছে। বাদশাহ দ্রুত বাইরে বের হলেন দেখার জন্য যে কে ছিল, কিন্তু মাটিতে কোনো উজ্জ্বল জিনিসের সাথে তার পায়ে ধাক্কা লাগল। নিচু হয়ে তুলে নিলেন। যখন সেটির ওপর নজর পড়ল, তার বুক কেঁপে উঠল। এটি ছিল বাদশার ব্যক্তিগত আংটি, সেই আংটি যা ছোঁয়ার দুঃসাহস কারণেই। মাটির ঝুপড়ির দেওয়ালের পাশে এটি পড়েছিল। বাদশাহ উজিরের হাবেলির দিকে পালানো ছায়াটিকে দেখলেন, তারপর নিজের হাতের আংটির দিকে তাকালেন। তার চেহারার ভঙ্গি বদলে গেল। কোমলতা এমন এক রাগে পরিণত হল যা সালতানাত আগে কখনো দেখেনি। বাদশার আংটি এখানে কিভাবে পৌঁছাল? বাদশাহ কি উজিরের বিশ্বাসঘাতকতা ধরে ফেলবেন, নাকি উজির সফলভাবে পরিস্থিতি নিজের দিকে ঘুরিয়ে নিতে পারবে? বাদশাহ আংটিটি পকেটে লুকালেন এবং নিজের প্রাসাদে ফিরে গেলেন। রাগে তার বুক ফেটে যাচ্ছিল। তিনি আংটি চুরির কারণে ততটা রাগান্বিত ছিলেন না যতটা সেই ব্যক্তির বিশ্বাসঘাতকতায় ছিলেন যার হাতে তিনি প্রজাদের দায়িত্ব সঁপে দিয়েছিলেন। বাদশাহ বুঝতে পারলেন উজির রহমান মিয়ার ঘর তার কুৎসিরতায় জন্য ভাঙতে চায়নি, বরং চেয়েছিল কারণ এই সত্য ও পবিত্র মনের কৃষকের অস্তিত্ব উজিরের মিথ্যা আর খারাপ কাজগুলোকে অজান্তেই ফাঁস করে দিচ্ছিল। পরের দিন সকালে বাদশার রাগ প্রকাশ না করে বরং অসুস্থতা আর দুর্বলতার বাহানা করলেন। উজির জালাল খান শাহকে ডাকলেন এবং দুর্বল কণ্ঠে বললেন, হে আমার বিশ্বস্ত উজির, কাল রাতে আমার আংটি হারিয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে এর বরকত আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে। হয়তো আমার শেষ সময় ঘনিয়ে এসেছে। উজিরের চোখে লোভ আর ধূর্ততার ছটা দেখা গেল। সে ভাবল সুযোগ এসে গিয়েছে নিজের শত্রু রহমান মিয়ার হাত থেকে মুক্তি পাওয়ার এবং ক্ষমতায় নিজের অবস্থান শক্ত করার। সে চালাকি করে বলল, চিন্তা করবেন না হুজুর, আমার মনে হচ্ছে চোর সন্দেহের বাইরে নয়। আমি কি আপনাকে সেই কৃষকের কথা বলিনি যে মাটির ঝুপড়িতে থাকে? সে খুব রহস্যময়। আমি তাকে রাতে প্রাসাদের আশেপাশে ঘুরতে দেখেছি। নিশ্চয়ই সেই চোর। বাদশাহ ভাবনার ভান করলেন এবং বললেন, মানুষজনকে জড়ো করো এবং সেই কৃষককে হাজির করো। সবার সামনে তার বিচার করা হোক, যাতে এটি দৃষ্টান্ত হয়ে থাকে। উজির তার রক্ষী বাহিনীকে হুকুম দিল। সাত সকালে রহমান মিয়ার ঝুপড়িতে হামলা চালানো হলো। তাকে আর নুরা বিবিকে জোরপূর্বক টেনে হিচড়ে প্রাসাদের মাঝখানের বড় ময়দানে নিয়ে আসা হলো। নবাব আর সাধারণ মানুষ সেখানে জড়ো হলো।
রহমান মিয়া তার সাধারণ পোশাকে দাঁড়িয়েছিলেন, মাথা উঁচু আর চোখে বিশ্বাসের নূর জলজল করছিল। নুরা বিবি তার পেছনে কাঁপছিলেন। উজির জালাল খান শাহ মঞ্চে উঠে ভিড়ের মধ্যে চিৎকার করে বলল, হে মানুষজন, এই নীচ কৃষক বাদশার আংটি চুরির দুঃসাহস করেছে। আমরা একে আশ্রয় দিলাম, আর এ দিল ধোঁকা। এ উপকার পেল আর করল চুরি। রাজভাণ্ডার চুরির শাস্তি হল মৃত্যু। ময়দানে শোরগোল শুরু হয়ে গেল। মানুষ রহমান মিয়াকে সন্দেহ আর অপবাদের নজরে দেখল। বাদশাহ হাত তুললেন, সবাই চুপ হয়ে গেল। তারপর তিনি তার সিংহাসন থেকে নেমে ধীরে ধীরে রহমান মিয়ার কাছে এলেন। সরাসরি তার চোখের দিকে তাকালেন, সেই চোখ যা বাদশাহ ছদ্মবেশে রাতের সাক্ষাৎকারে ভালোভাবেই চিনেছিলেন। উচ্চস্বরে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার আংটি চুরি করেছ রহমান মিয়া? রহমান মিয়া স্থিরতা আর আত্মবিশ্বাসের সাথে জবাব দিলেন, যা ময়দানের প্রতিটি কোণায় শোনা গেল, হুজুর, আমি সেই মানুষ যে জমির মাটি দিয়ে ঘর বানায়, মানুষের সোনা দিয়ে নয়। আমার হাত পরিশ্রমের কারণে খসখসে, কিন্তু হারাম থেকে মুক্ত। আমি চুরি করিনি, আর আমি কখনো সেই জিনিসের দিকে তাকাইনি যা আমার নয়। উজির ঘাবড়ে গিয়ে চিৎকার করল, মিথ্যাবাদী হুজুর, এ জাদুকর, নিজের মিষ্টি কথায় মানুষকে জাদু করে। আমার বিশ্বাস আংটি এর কাছেই আছে, অথবা এ নিজের অভিশপ্ত ঝুঁপড়িতে লুকিয়ে রেখেছে। আমার দাবি এখনই তল্লাশি নেওয়া হোক, অথবা একে তৎক্ষণাৎ হত্যা করা হোক এর অনিষ্ট থেকে বাঁচতে। বাদশাহ এক রহস্যময় হাসি দিয়ে বললেন, তল্লাশির প্রয়োজন নেই জালাল খান শাহ, আংটি তো আমার কাছেই আছে। বাদশাহ পকেট থেকে হাত বের করলেন এবং আংটিটি উঁচিয়ে ধরলেন, যাতে সবাই দেখতে পায়। উপস্থিত সবার ঘাড় লম্বা হয়ে গেল, বিস্ময়ে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। উজিরের শিরায় রক্ত জমে গেল, মুখ লাশের মতো ফ্যাকাশে হয়ে গেল। বাদশাহ বজ্রকণ্ঠে বললেন, এই আংটি রহমান মিয়া চুরি করেনি, বরং আমি কাল রাতে এটি রহমান মিয়ার ঝুপড়ির জানালার নিচে পড়ে থাকতে দেখেছি। এটি সেই বিশ্বাসঘাতকের হাত থেকে পড়েছিল যে ষড়যন্ত্র করছিল। উজির এদিক ওদিক তাকাল। বাদশার দৃষ্টি তীরের মতো তাকে বিঁধছিল। উজির বুঝতে পারল যে তার রহস্য ফাঁস হয়ে গিয়েছে। বাদশাহ জানেন যে আংটিটি সেই ফেলেছিল। কিন্তু জালাল খান শাহ শুধু উজির ছিল না, সে ছিল চতুর লোক। রক্ষী বাহিনী আর সেনাবাহিনীর একটা বড় অংশের ওপর তার নিয়ন্ত্রণ ছিল। এমন এক মুহূর্তের জন্য সে অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ উজিরের চেহারার ভঙ্গি বদলে গেল, ভয় থেকে হিংস্রতায়। পাগলের মতো অট্টহাস্য হাসল। সবাই অবাক হয়ে গেল। উজির তার কেনা ভাড়াটে রক্ষীদের দিকে চিৎকার করে বলল, দেখো, বাদশাহ বুড়ো হয়ে পাগল হয়ে গিয়েছেন। এই নীচ কৃষক জাদুকর নিজের জাদুটোনা আর ভেষজ দিয়ে বাদশাকে বশ করেছেন। বাদশার বুদ্ধি লোপ পেয়েছে। নিজের বিশ্বস্ত উজিরের ওপর অপবাদ দিয়ে এই জাদুকরকে বাঁচাতে চাইছেন তিনি। তারপর নিজের তলোয়ার রহমান মিয়া আর বাদশার দিকে তাক করে চিৎকার করে বলল, হে রক্ষীরা, এই জাদুকরকে ধরো এবং এই অপদার্থ বাদশাকেও গ্রেপ্তার করো সলতানাতের সুরক্ষার জন্য। আমি এখন থেকে দেশের সামরিক শাসক। অস্ত্রশস্ত্রে সজ্জিত ডজন ডজন রক্ষী এগিয়ে এলো এবং ময়দানের মাঝখানে নিরস্ত্র বাদশাহ ও অসহায় রহমান মিয়াকে ঘিরে ফেলল। মানুষ ভয়ে পিছিয়ে গেল। বাদশাহ একা ছিলেন, কোনো অস্ত্র ছাড়াই, শুধু নিজের ব্যক্তিত্ব নিয়ে। রক্ষীদের সর্দার এগিয়ে এলো এবং বাগী উজিরের হুকুমে বাদশার ঘাড় উড়িয়ে দেওয়ার জন্য তলোয়ার তুলল। সেই চরম মুহূর্তে যখন সবার নিঃশ্বাস থমকে গিয়েছিল, রহমান মিয়া এক কদম এগিয়ে এলেন। নিজের হাত তুললেন সেই তলোয়ারের আঘাত নিজের শরীরের ওপর নেওয়ার জন্য এবং চিৎকার করে একটি বাক্য বললেন। এটি ভয়ের আওয়াজ ছিল না, ছিল ভালোবাসায় মাখা শাসনের সুর। হে সেলিম, এভাবেই কি উপকারের প্রতিদান দাও? রক্ষীদের সর্দার সেলিমের হাত মাঝপথেই জমে গেল, যেন পক্ষাঘাত হয়েছে। তার হাত কাঁপল এবং সে নির্জীব চোখে রহমান মিয়ার দিকে তাকাল। রহমান মিয়া কথা চালিয়ে গেলেন, একে একে রক্ষীদের চোখের দিকে তাকিয়ে নিজের খসখসে হাত দিয়ে তাদের দিকে ইঙ্গিত করে বললেন, তুই হলি সেলিম, তুই কি 1 মাস আগে আসিসনি যখন তোর সন্তান জ্বরে পুড়ছিল আর তোর কাছে ওষুধের টাকা ছিল না? আমি আর আমার বিবি সারা রাত জেগে আমাদের ভেষজ দিয়ে তাকে সুস্থ করেছিলাম। আর তুই হলি মাহমুদ, নুরা বিবি কি তোকে নিজের রুটি থেকে খাওয়ায়নি যখন তোর বেতন পেতে দেরি হয়েছিল আর তোর বাড়ির লোক ক্ষুধার্ত ছিল? আর তুই হলি রাশিদ। রহমান মিয়া সেই সব নেক আমলের কথা বলতে শুরু করলেন যা তিনি নীরবে আর বিনয়ের সাথে এই সাধারণ রক্ষীদের মনে গত মাসগুলোতে বুনেছিলেন। তারা কি জানত যে প্রাসাদের এই প্রতিবেশী রক্ষীরাই তাদের সামনে এসে দাঁড়াবে? মাটির সেই ঝুপড়িটি এই রক্ষীদের জন্য ছিল আশ্রয়স্থল, হাসপাতাল আর সাহারা, যখন প্রাসাদের যান্ত্রিক জীবন তাদের উপর কঠিন হয়ে যেত। রক্ষীদের সর্দার সেলিমের হাত থেকে তলোয়ার পড়ে গেল। নিচু আওয়াজে সেটি মাটিতে আছড়ে পড়ল। সেলিম কাঁদতে কাঁদতে নিচু হয়ে রহমান মিয়ার কপাল চুম্বন করল। তারপর নিজের সিপাহীদের দিকে ঘুরে চিৎকার করে বলল, আল্লাহর কসম, আমরা তাকে হত্যা করব না যে আমাদের নিজের নেকি দিয়ে বাঁচিয়েছেন।
আর আমরা আমাদের বাদশার সাথে বিশ্বাসঘাতকতা করে এমন এক জালিমের সাহায্য করব না যে শুধু নিজেকে চেনে। জাদুকরের ওপরই উল্টে গেল। এক মুহূর্তের মধ্যে রক্ষীদের বর্ষাগুলো বাদশাহ আর রহমান মিয়ার বুক থেকে সরে গিয়ে উজির জালাল খাঁ সার ঘাড়ের দিকে উদ্যত হল। উজির হাঁটু গেড়ে বসে পড়ল। ভয়ে কাঁপছিল সে বুঝতে পারল যে অর্থ শরীর কিনতে পারে, কিন্তু নেকি আত্মা কিনতে পারে। আর রহমান মিয়া যে মাটির কেল্লা বানিয়েছিলেন তা উজিরের মজবুত প্রাসাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। বাদশাহ হুকুম দিলেন বিশ্বাসঘাতক উজিরকে গ্রেফতার করা হোক এবং তার সমস্ত সম্পদ রাজভাণ্ডারে জমা করা হোক। তিনি তার সেনাবাহিনীকে নতুনভাবে সাজালেন। খুশির লহর পুরো ময়দানে ছড়িয়ে পড়ল। জনতা বাদশাহ আর নেককার কৃষকের নামে স্লোগান দিতে লাগল। কিন্তু এখানে এক অদ্ভুত মোড় এল। যখন পরিস্থিতি স্বাভাবিক হল, বাদশাহ তার বন্ধু রহমান মিয়াকে দরবারে ডাকলেন। উজির আর গণ্যমান্য ব্যক্তিদের সামনে কৃতজ্ঞতা ভরা চোখে বললেন, হে রহমান মিয়া, তুমি দুবার আমার প্রাণ বাঁচিয়েছ। একবার তোমার ওষুধ আর কথা দিয়ে, যা আমার আত্মাকে অনিদ্রা থেকে মুক্তি দিয়েছে। দ্বিতীয়বার তোমার বীরত্ব আর সত্য দিয়ে, যা বিশ্বাসঘাতকতাকে উন্মোচিত করেছে। যা চাও তাই চেয়ে নাও। যদি চাও তবে তোমাকে উজির বানিয়ে দেব তার জায়গায়। যদি চাও তবে তোমার মাটির ঝুপড়ির জায়গায় সোনার প্রাসাদ বানিয়ে দেব। চারপাশে নীরবতা নেমে এলো। সবাই আশা করছিল যে রহমান মিয়া প্রাসাদ আর ভূসম্পত্তি চাইবেন। রহমান মিয়া তার সেই চিরচেনা হাসির সাথে নিজের খসখসে হাতের দিকে তাকালেন। তারপর বাদশার দিকে তাকিয়ে বললেন, হুজুর, আল্লাহ আপনাকে ইজ্জত দিন এবং আরও উঁচুতে তুলুন। উজির হওয়ার যোগ্যতা তো আমার নেই, আর সোনার প্রাসাদেরও আমার প্রয়োজন নেই। বাদশাহ অবাক হয়ে বললেন, কেন? রহমান মিয়া এমন হিকমতের সাথে জবাব দিলেন যা সেই সালতানাতের ইতিহাসের পাতায় চিরতরে লিখে দেওয়া হয়েছে। হুজুর, আমি যদি মার্বেল পাথরের প্রাসাদে থাকতে শুরু করি, তবে আমিও সেই সব মানুষের একজন হয়ে যাব যারা রাতে ঘুমাতে পারে না নিজেদের সম্পদ হারানোর ভয়। আমাকে আমার মাটির ঝুপড়িতে থাকতে দিন। মাটির সুগন্ধ আমাকে আমার আসল পরিচয় মনে করিয়ে দেয়। সাধারণ ছাদ আকাশকে পরিষ্কারভাবে দেখতে দেয়। আর আমার দারিদ্র্যই তো ছিল যার কারণে রক্ষীরা আমাকে ভালোবেসেছে এবং আমাকে রক্ষা করেছে। আমি যদি তাদের মতো ধনী হতাম, তবে তারা আমার ব্যর্থা অনুভব করত না। আমার ঝুপড়িটি প্রাসাদের মাঝখানে এক স্মারক হয়ে থাকুক, যে খুশি প্রাসাদের উচ্চতায় নয়, হৃদয়ের শান্তিতে। বাদশাহের চোখে জল এসে গেল এবং তিনি রহমান মিয়াকে জড়িয়ে ধরলেন। তারপর এক অদ্ভুত রাজকীয় ফরমান জারি করলেন। রহমান মিয়ার ঝুপড়ি কখনো ভাঙা বা পরিবর্তন করা যাবে না। এটি চিরকাল এমনই থাকবে এবং তার দরজায় লিখে দেওয়া হোক, এখানে শহরের সবচেয়ে ধনী ব্যক্তি বাস করেন, যার কাছে কিছু নেই কিন্তু যিনি সবার মন জয় করেছেন। রহমান মিয়া আর নুরা বিবি উজিরদের গলিতেই বাস করতে লাগলেন। ভেষজ চাষ করতেন, পথচারীদের পানি খাওয়াতেন। বাদশাহও যখন মন খারাপ হতো তখন সেই ঝুঁপড়িতে আসতেন, সেই প্রশান্তি খুঁজতে যা দুনিয়ার সমস্ত সম্পদ দিয়েও কেনা সম্ভব নয়। যে নেকি তুমি আজ মানুষের মনে সত্য আর নিঃস্বার্থভাবে বপন করো, তাই কাল তোমার সেনাবাহিনী হয়ে তোমাকে রক্ষা করবে, কোনো প্রতিদান ছাড়াই। সম্পদ প্রাসাদ বানায়, কিন্তু চরিত্র আর নেকি মানুষের মনে দুর্গ তৈরি করে। আর এটিই সেই আসল সম্পদ, যা কখনো শেষ হয় না, পরিস্থিতি যতই বদলে যাক না কেন।